আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি শাফাত হোসেন রামিম 2023-24 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি ইউনিটে প্রথম হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি ইউনিটে 231তম হয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা পাবলিক ইউনিভার্সিটিগুলোর একটি এবং অনেক স্টুডেন্টেরই স্বপ্ন থাকে এখানে পড়ার। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে সিট সংখ্যা সবচেয়ে কম এবং কম্পিটিশন সবচেয়ে বেশি, এমন পরীক্ষা আমি কিভাবে প্রথম হয়েছি সেই জার্নিটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং পরবর্তী অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা গাইডলাইন শেয়ার করব, যাতে করে পরবর্তীতে যারা অ্যাডমিশন দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তারা যাতে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং ভার্সিটি পরীক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারে। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কিছু কথা বলি। এখানে সি ইউনিটকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সি এবং অপরটি হচ্ছে C1। সি হচ্ছে কলা মানবিক অনুষদ এবং C1 হচ্ছে নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ। এখানে পরীক্ষা হয় 8টি সাবজেক্টে। সাবজেক্টগুলো হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, জার্নালিজম ও মিডিয়া, আন্তর্জাতিক সম্পর্ক এবং লাস্টটি হলো বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইউনিট। এবং তুমি চান্স পাওয়ার পরে এই 8টা ইউনিটের যে কোনো একটাতে পড়ার সুযোগ পেতে পারো নিজের ইচ্ছা মতন। এবার আসি সিট সংখ্যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে শুধু সিতে তোমার টোটাল সিট হচ্ছে 386টা এবং C1 ইউনিটের সিট হচ্ছে 36টা। এই টোটাল 422টা সিট তোমার বরাদ্দ থাকে এবং এখানে সিটগুলো আবার ছাত্র এবং ছাত্রী দুই ভাগে বিভক্ত করা থাকে। এছাড়াও এখানে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য 3 শাখা থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। সো বুঝতেই পারছো এখানে কম্পিটিশন কত বেশি থাকে এবং দেখা যায় প্রায় গড়ে 90 থেকে 100 জন একটা সিটের জন্য কম্পিটিশন করে। সো তুমি বুঝতেই পারছো তোমার যদি সুস্পষ্ট পরিকল্পনা না থাকে বা গুছানো প্রিপারেশন না থাকে বা পরীক্ষা সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে তোমার জন্য এখানে চান্স পাওয়া বা সার্ভাইভ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। এখন আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ফার্স্ট যে জার্নিটা ছিল সেটা এখন শেয়ার করবো। আমি মূলত ডিইউবি ইউনিট এবং সি ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। যেহেতু ডিইউবি ইউনিটের জন্য আমার বাংলা, ইংলিশ এবং জিকে আগে থেকে পড়া ছিল, তাই আমার যেহেতু সি ইউনিটের প্রিপারেশন নিতে খুব একটা সমস্যা হয়নি। 23শে ফেব্রুয়ারি আমার ডিইউবি ইউনিটের পরীক্ষা ছিল, কিন্তু এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টে প্যানিক করায় আমার এক্সাম ততটা ভালো হয়নি। 24শে ফেব্রুয়ারি আমার ডিইউ সি ইউনিটের পরীক্ষা ছিল, কিন্তু এবারের পরীক্ষাটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এর পরের দিন অর্থাৎ 25শে ফেব্রুয়ারি আমার জেইউ সি ইউনিটের পরীক্ষা ছিল, অর্থাৎ আমার হাতে সময় ছিল মাত্র 1 রাত। এই 1 রাত সময়ের মধ্যে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বারবার দেখি, কোশ্চেন ব্যাংক পুরোটা রিভাইজ করি এবং বাংলা, ইংলিশ এবং জিকে কে জেইউ সি ইউনিটের প্যাটার্নে রিভাইজ করতে থাকি। এবং আমি যেহেতু স্কলার্স অ্যাডমিশন কোচিংয়ে প্রিপারেশন নিচ্ছিলাম, তো ভাইদের থেকে আসলে গাইডলাইন নিই আমার কিভাবে কি করা উচিত। এরপরেও যেহেতু সিট সংখ্যা যেহেতু সবচেয়ে কম এবং কম্পিটিশন সবচেয়ে বেশি, তো আমি ধরেই নেই যদি আমার এখানে চান্স নাও হয়, আমার এখানে আক্ষেপের কিছু নেই বা হারানোর কিছু নেই, যেহেতু আমি ডিউর পরীক্ষা অলরেডি ভালো দিয়ে ফেলেছি। এরপরে পরীক্ষা দিতে যাই, কোয়েশ্চেন দেখে আমি অবাক হই যে 8টা থেকে 10টা কোয়েশ্চেন রিপিট এসেছে এবং বাংলা, ইংলিশ, জিকে আমার কমন পড়েছে, আমি যেভাবে পড়েছিলাম সেভাবেই। তো আমি পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেই, কিন্তু আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমি যেহেতু ফার্স্ট হব। হয়তো আশা করেছিলাম যে টপ 100-র মধ্যে থাকবো, আর যেও রেজাল্ট খুব দ্রুত দিয়ে দেয় 2 থেকে 3 দিনের মধ্যে। তো আমি 3 দিনের মাথায় রেজাল্ট পেয়ে অবাক হই যে আমি যেহেতু ফার্স্ট হয়েছি, যেটা এখন পর্যন্ত আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট। আর এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। আমার পরিবার থেকে শুরু করে আমার পরিচিত সকলে অনেক খুশি হয় এবং আমি এই যে কনফিডেন্সটা পাই, এই কনফিডেন্স দিয়ে আমি আরো 4টা পরীক্ষা দিই, যেও ইউনিট, আর ইউতে, সিইউতে এবং জিএসটিতে, এবং সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো এই ছিল আমার অ্যাডমিশন জার্নি জেইউ সি ইউনিটকে নিয়ে। এবার কথা বলা যাক টিপস এবং ট্রিক্স নিয়ে। ট্রিক্স নাম্বার 1, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো পড়া। যেহেতু জেইউ সি ইউনিটের প্রিভিয়াস ইয়ার থেকেই 9টা থেকে 10টা কোশ্চেনের মতো রিপিট হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তো এই শিওর শর্ট যাতে মিস না হয়, এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো দেখা উচিত। ট্রিক্স নাম্বার 2, কিভাবে বাংলায় ভালো করা যায়। বাংলা 15 মার্কসের মধ্যে বাংলা ফার্স্ট পেপার থেকে আসে 5 থেকে 6 মার্কস, বাংলা সেকেন্ড পেপার থেকে আসে 4 থেকে 5 মার্কস এবং বাকিটুক থাকে হচ্ছে মুখস্থ পাঠের উপর। এর মধ্যে এইচএসসিতেই বাংলা ফার্স্ট পেপার মোটামুটি কমপ্লিট করা হয়ে থাকে, এই বাংলা ফার্স্ট পেপার নিয়ে প্যারা খাওয়ার খুব একটা দরকার নেই। তো বেশি গুরুত্ব দিতে হবে বাংলা সেকেন্ড পেপার এবং মুখস্থ পাঠের উপর, যদি তোমার বাংলাতে ভালো করতে হয়। এবার কথা বলা যাক ইংলিশ নিয়ে। ট্রিক্স নাম্বার 3, ইংলিশে ভালো করার জন্য ইংলিশ সেকেন্ড পেপার এবং মুখস্থ পাঠের উপর বেশি গুরুত্ব দিতে হবে। যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার থেকে নর্মালি কোয়েশ্চেন আসে না এবং মুখস্থ পাঠের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রিপোজিশনস, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিংস এগুলোকে। আর গ্রামার তো বেসিক গ্রামার যা আছে তাই। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ইংলিশে লিটারেচার থেকে মাঝে মধ্যে 2টা থেকে 3টা কোশ্চেন দিয়ে দেয়, যেগুলো আসলে সহজে অ্যান্সার করা যায় না বা মনে থাকে না। তো আমি যেটা করেছিলাম, আমার ক্ষেত্রে এরকম 2টা থেকে 3টা কোশ্চেন এসেছিল এবং আমি সেই কোশ্চেনগুলো স্কিপ করেছিলাম। তো এইসব ক্ষেত্রে স্কিপ করাই বেটার। এবার আসি ট্রিক্স নাম্বার 4, জিকেতে কিভাবে ভালো করা যায়। আমরা সবাই মোটামুটি জিকে নিয়ে প্যারা খাই, আমিও খেয়েছিলাম,
কিন্তু জিকেতে ভালো করার একমাত্র সলিউশন হচ্ছে বাজারে যে কোনো একটি জিকে বই পেজ 1 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত পুরোটা শেষ করা। এর কারণ হচ্ছে জিকের সিলেবাস কিন্তু অনিশ্চিত, আমরা কেউ বলতে পারি না আসলে জিকে কোথা থেকে কোয়েশ্চেন দিবে। কিন্তু তোমার যদি একটা বই পুরোটা কমপ্লিট করা থাকে তাহলে অ্যাটলিস্ট কোয়েশ্চেন কমন না পড়লেও তুমি অপশন দেখে আন্দাজ করতে পারবে আসলে অ্যান্সার কি হতে পারে। এর পাশাপাশি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের যে বইগুলো থাকে পুরো মাসে সে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই শেষ করতে পারো। যদি কোনো কারণে রিসেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট ইনসিডেন্ট থেকে কোশ্চেন দিয়েও দেয় তুমি যাতে সেগুলো অ্যান্সার করতে পারো এবং এভাবেই তুমি জিকেটা আয়ত্ত করতে পারো। এবার কথা বলা যাক এক্সামের টিপস নিয়ে। টিপস নাম্বার 1, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করা। কারণ দেখা যায় যেও কোয়েশ্চেন প্যাটার্ন অন্য সব ভার্সিটির সকল ইউনিটের থেকে ডিফারেন্ট হয়, তো এই জন্য কোয়েশ্চেন কমন পেতে হলে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস অবশ্যই করতে হবে যাতে তুমি বুঝতে পারো যে আসলে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে, কোন টপিক থেকে কম কোয়েশ্চেন আসছে। সো পরীক্ষা কমন পাওয়ার ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিসের বিকল্প নেই। টিপস নাম্বার 2, তোমার পরীক্ষা সব অ্যান্সার না করা। এর রিজন হচ্ছে আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন আমার ক্ষেত্রে 2টা থেকে 3টা কোয়েশ্চেন একটু অন্যরকম ছিল যেগুলো আমি অ্যান্সার করিনি বা স্কিপ করেছি। আমি যদি সাপোজ সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতাম এবং সেগুলো অ্যান্সারগুলো যদি ভুল হতো তাহলে আমি আজকের অবস্থানে নাও থাকতে পারতাম। তো অবশ্যই শিওর না হয়ে কোনো কোয়েশ্চেনে অ্যান্সার করা উচিত না। টিপস নাম্বার 3 হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সতর্ক থাকা। কারণ দেখা যায় 60 মিনিটে 80টা এমসিকিউ দাগাতে হয়, তো বুঝতেই পারতেছো সময় কত কম এবং এমসিকিউ কতগুলো বেশি। তো এই জন্য সময়ের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত যাতে তোমার লাস্ট 5 মিনিটসে 20টা থেকে 25টার মতো এমসিকিউ না জমে যায়। টিপস নাম্বার 4 হচ্ছে কনফিডেন্ট থাকা। কারণ দেখা যায় এক্সাম হলে অনেকেই আসে যারা দেখায় যে তাদের প্রিপারেশন অনেক ভালো কিন্তু বাস্তবে না। তো এই টাইপের স্টুডেন্টদের থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং এইসব কথায় কান না দিয়ে নিজের উপর বিশ্বাস বা কনফিডেন্স রাখা দরকার। টিপস নাম্বার 5 হচ্ছে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা। তুমি কোনো কোচিং এর মাধ্যমে বা বাসায় ওএমআর শিট এনে তুমি যদি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার এর জায়গায় বি দাগানো বা বি এর জায়গায় সি দাগানো এই ছোট ছোট ভুলগুলো হবে না এবং তুমি এই ব্যাপারে আগে থেকে সচেতন থাকতে পারবে। টিপস নাম্বার 6 হচ্ছে ডাউট সলভিং করা। সাপোজ তুমি একটা টপিক বুঝো না বা তুমি এই টপিক সম্পর্কে ক্লিয়ার না এবং পরীক্ষায় দেখা গেলো সেই টপিকটা আসলো, তখন তোমার মধ্যে খুব রিগ্রেট কাজ করবে। তো এই রিগ্রেটটা আসতে দেওয়া যাবে না। এর জন্য যখন কোনো ডাউট মনে আসবে তখন ইমিডিয়েট সিনিয়র বা কোনো পরিচিত ভাইদের থেকে পরামর্শ নেওয়া বেটার হবে। এবং আমি আমার অ্যাডমিশনের ক্ষেত্রে স্কলারশিপ ভাইদের পরামর্শ নিয়েছিলাম, তো এই ক্ষেত্রে আমি এই প্রিভিলেজটা পেয়েছিলাম। তো তোমরা এই প্রিভিলেজটা পাওয়ার জন্য সিনিয়রদের থেকে পরামর্শ নিতে পারো। এবং লাস্টলি যে টপিকটা তোমার টিপস নাম্বার 7 হচ্ছে এক্সামের প্রেশার নেওয়া না। আমরা যখন এক্সামের আউটকাম নিয়ে বেশি চিন্তা করি তখন আমরা মেন্টালি স্ট্রেসড হই। তো এক্সামের আগে কখনোই মেন্টালি স্ট্রেসড হওয়া যাবে না, মেন্টালি টাফ হতে হবে এবং স্ট্রং হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, সম্পূর্ণ ভিডিও। পরবর্তীতে এরকম অ্যাডমিশন জার্নি বা অ্যাডমিশন রিলেটেড যে গাইডলাইন বা টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও, এরকম ভিডিও নিয়ে আমি হাজির হব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।